সাধনপুর গ্রামের বাইরের দিকে লালটু ধোবি তার দারিদ্র্য ও অপমানের জীবন কাটাচ্ছিল। তার একমাত্র প্রকৃত সঙ্গী ছিল তার দুর্বল গাধা ভোলা। লালটুর মতোই সেও গ্রামের ছেলেদের ঠাট্টা বিদ্রূপের শিকার হতো। ভোলা তার দুর্বলতার কারণে লালটুর অপমান দেখতে একদমই পছন্দ করত না। গ্রামের ছেলেরা মজা করে বলল, আরে লালটু, তোমার এই সিংহটা তো কাপড় ধুতে ধুতে ক্লান্ত হয়ে গেছে। এর কপালে কি ঘাস পাতাও জোটে নাকি? ভাই, এ শুধু গাধা নয়, এ আমার সঙ্গী। আমার আর ওর ভাগ্য একই। সঙ্গী? এমন সঙ্গী তো আমি কখনো দেখিনি। দেখে মনে হচ্ছে এর পেটে কিছু নেই, এটা তো একটা কঙ্কাল। তখন ভোলা মালিককে বলল, মালিক, আমি আর এই সব সহ্য করতে পারছি না। এই লোকেরা আমাদের অপমান করে আর আপনি কিছু বলেন না। আমি চাই এরা আমাদের দেখে ভয় পাক, হাসি নয়। লালটু বলল, আমার বন্ধু, আমাদের শক্তি আমাদের সততায়, লোকেদের কথাই কান দেওয়া উচিত নয়। না মালিক, আমি আর চুপ করে থাকব না। আমাকে আমার পরিচয় বদলাতে হবে। আমাকে দেখাতে হবে যে আমি দুর্বল নই। লালটু বলল, চলো, আজ অনেক কাপড় আছে, গঙ্গা নদীতে ধুতে হবে। হ্যাঁ মালিক, কাজটা শেষ হোক, তারপর আমি ভাববো কি করতে হবে। মালিক, এই গঙ্গাটা তো অনেক গভীর, আমাদের সাবধানে কাজ করতে হবে। হ্যাঁ রে ভোলা, তুই এখানেই থাক। আমি একটু নেমে দেখি যে গঙ্গা কতটা খাল। তখনই নদীর স্রোতে ভেসে একটি বাঘের চামড়া তীরে এসে ভিড়ল। লালটু সেটি তুলে নিল এবং ভাবল, আরে, এটা তো বাঘের চামড়া। কোনো শিকারী হয়তো এই চামড়াটিকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। ভালোই হলো, এটাকে কাজে লাগাতে হবে। এটা ভোলাকে পরাবো, আর সেই নিশ্চিন্তে মাঠে হারালো ঘাস খেতে পারবে। কেউ মারধর করবে না আর। মালিক, তোমার হাতে ওটা তো মনে হচ্ছে বাঘের চামড়া। তুমি ওটা ফেলে দাও, আমার খুব ভয় লাগছে, ভীষণ ভয় লাগছে। তুমি এটা উপরে এনো না, আমার ভয়ে পায়খানা বন্ধ হয়ে যাবে। তুমি ওটাকে গঙ্গার জলে ভাসিয়ে দাও। আরে, তুই এত ভয় পাচ্ছিস কেন? অত ভয় পেলে চলবে না। সেই জন্যই মানুষ আমাদের দিকে হাসে। তুই একবার ভাব, যখন তুই এই বাঘের চামড়াটা পরে রাতে মাঠে যাবি, তখন তোকে কেউ দেখতে পেলে সে ভয়ে পালাবে, আর তুই পেট ভরে খেতে পারবি। বুঝলি গাধা কোথাকা? মালিক, যদি কেউ চিনে ফেলে? অন্ধকারে কেউ চিনবে না, শুধু সাহস রাখ। ভোলা দ্বিধা নিয়ে বলল, কিন্তু এটা প্রতারণা। এটা আমাদের সম্মানের লড়াই, প্রতারণা নয়। যারা আমাদের নিয়ে হাসে তাদের শিক্ষা দিতে হবে। ঠিক আছে মালিক, যদি এতে সম্মান বাড়ে আমি করব। এই তো, এই না হলো আমার ভোলা। চল বাড়ির দিকে ফিরে যাই। লালটু ভোলাকে বাঘের চামড়াটি পরিয়ে দিল। এই তো, আমার ভোলাকে তো পুরো বাঘের মতো লাগছে। গায়ে একদম ফিট হয়ে গেছে। কি সুন্দর লাগছে। মালিক, আমার কিন্তু ভীষণ ভয় লাগছে, কারণ এই রহস্য যদি কেউ জেনে যায় তখন কি হবে মালিক? আরে, কেউ জানতে পারবে না। তুই তো যাবি রাত্রিরে ঘাস খেতে। মানুষজন ঘুমাবে না, তো তোকে দেখতে আসবে। কোনো ভয় নেই, তুই পেট ভরে খেতে পারবি, বুঝলি? রাতে ভোলাকে বাঘের চামড়া পরানো হলো। তাকে সত্যিকারের বাঘের মতো লাগছিল। মাঠে গিয়ে সে প্রথমবার পেট ভরে ঘাস খেল। এই তো, কি সুন্দর ঘাস। বাপের জন্মে এরকম ঘাস আমি দেখিনি। আমি এবার শুরু করে ফেলি।
বাঘের চামড়া পেয়ে ভালোই হলো। এক গ্রামের ব্যক্তি তার জমিতে জল দেবার জন্য মাঠে আসছিল। তখন সে দেখে একটা বাঘকে ঘাস খেতে। সে বাবা গো বলে ভয়ে দৌড়ে পালিয়ে যায়। এই তো মনে হচ্ছে ওষুধ কাজ করেছে। ভোলা, তোমাকে দেখে আর কেউ হাসবে না। কি হয়েছে? তুমি এরকম হাঁপাচ্ছ কেন? তোমার কি কোনো সমস্যা হয়েছে? বলো আমাকে। আরে সবাইকে পালাতে হবে, আমাদের গ্রামে এক বিশাল বড় বাঘ এসছে, খুব খতরনাক, সবাই পালাও। তুমি সত্যি বলছো? তাহলে আমাদের এখনই সরপঞ্চর কাছে যেতে হবে। সবাই চলো। গ্রামবাসী আতঙ্কিত হয়ে সরপঞ্চের কাছে গেল। সরপঞ্চ শহর থেকে একজন বিখ্যাত শিকারী ডাকল। তোমরা যা যা বলছো এ তো খুবই ভয়ঙ্কর ব্যাপার। অবশেষে আমাদের গ্রামে বাঘ দেখা গেল। তাহলে তো আমাদের কোনো এক বড় শিকারীকে ডাকা উচিত। কিন্তু তোমরা কেউ ঘর থেকে বেরোবে না, আর কাউকে বেরোতে দেবে না। আমি কালই সকালে এক শিকারীকে ডাকছি। তোমরা এখন ফিরে যাও। ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যাচ্ছি, কিন্তু এই বিষয়টা আপনি দেখবেন, না হলে আমাদের গ্রামের সর্বনাশ হয়ে যেতে পারে। কারণ আমি যেভাবে বাঘটাকে দেখলাম সে কিন্তু খুব ক্ষুধার্ত। ঠিক আছে, চলি আমরা। সকালবেলায় গ্রামের সব মানুষ সরপঞ্চের কাছে উপস্থিত ছিল। তখন সরপঞ্চ এক বিশাল মস্ত বড় শিকারীকে ডাকে। শিকারী এসে হাজির হলো। এই তো ইনি চলে এসছেন। ইনি হলো কলকাতার মস্ত বড় শিকারী, যা আজ পর্যন্ত কোনো মিশনে হারেনি। আমি চলে এসেছি, আপনারা আর চিন্তা করবেন না, কারণ আমার হাতে আজ পর্যন্ত কোনো মিশন ফেল হয়নি। তাই আপনাদের গ্রামের সে যত বড় বাঘ হোক না কেন, আমি তাকে শিকার করেই ছাড়ব, এই আমার প্রতিজ্ঞা। লালটু মাঠে যাবার সময় সরপঞ্চজির কথা শুনে ফেলে, আর সে খুব ঘাবড়ে যায়। কিন্তু ভোলা এখন নিজেকে সত্যিই বাঘ ভাবতে শুরু করেছে। সে লালটুর কথা শুনল না। ভোলা, তুই আমার কথা শোন। তুই যাসনি মাঠে। ওই যে শিকারীকে দেখলাম, খুবই ভয়ঙ্কর। তুই আমার কথা শোন। শিকারী নাকি আজ পর্যন্ত কোনো মিশন ফেল হয়নি। ধুর মালিক, অত ভয় পেলে হবে? ওই যে শিকারী, ও আমার কিছু করতে পারবে না। আর আমি এখন গাধা নই, আমি এখনই জঙ্গলের রাজা। আমার মাথায় বুদ্ধি আছে, যেটা গাধার মাথায় ছিল না। আরে এটা কি হলো? এটা তো একটা গাধার ডাক। না না না, কিছু একটা ব্যাপার আছে মনে হচ্ছে। যাই, ওর সামনে যাই। না না শিকারী সাহেব, ওকে মারবেন না। ও আমার ভোলা গাধা, ও বাঘ নয়। আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম, কারণ ও যখন ডাক দেয় তখনই আমি বুঝে গেছি ও কোনো বাঘ নয়। তা তুমি গ্রামের মানুষের সাথে এরকম করেছো কেন? তুমি জানো গ্রামের মানুষ কত আতঙ্ক হয়ে আছে? তুমি সেটাতে ধ্যান দিয়েছো? শিকারী সাহেব, আমি এটা করেছি কারণ আমাদের গ্রামে যত মানুষ আছে সবাই আমাদেরকে নিয়ে মজা করে, সবাই হাসাহাসি করে। আমার ভোলা কোনো দিন পেট ভরে ঘাস খেতে দেয় না, টানা মারে সবাই। তার জন্যে এই কাজটা করতে আমি বাধ্য হয়েছি, কোনো খারাপ মতলবে নয়। তোমার সব কথা শুনে আমি খুব দুঃখিত, কিন্তু তোমার এই গাধাটাকে
আমার একটা কাজ করে দিতে হবে। ওকে আমি জঙ্গলে নিয়ে যাব বাঘ শিকারের জন্যে, বুঝতে পেরেছ? কিন্তু মনে রেখো, কাল সকালে যাব বাঘ শিকারের জন্য। আমাকে আবার ফিরে যেতে হবে। তারপর দিন সকালবেলায় লালটু আর শিকারি একটি গাছের নিচে বাঘের অপেক্ষা করে আর ভোলাকে বলে, তুই চিৎকার করতে থাক। তখন এমন সময় একটি বাঘ এলো আর শিকারি শুট করে দিল। গ্রামে ফিরে শিকারি পুরো ঘটনা জানালো। গ্রামবাসী লালটু আর ভোলার কাছে ক্ষমা চাইল। সবাই তাদের সম্মান করতে শুরু করলো। সেই দিন থেকে লালটু ধোবি এবং ভোলা গাধা সম্মানের সঙ্গে সাধনপুরে বসবাস করতে লাগলো।